আর্জেন্টিনা এবং স্পেনের ফাইনাল হয়ে গেছে। সেখানে আর্জেন্টিনা হেরে গেছে, স্পেন জিতে গেছে দ্বিতীয়বারের মতো। তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আর্জেন্টিনা এত বাজে কেন খেলেছে? আর্জেন্টিনা র্যাঙ্কিং এ নাম্বার 1 টিম, স্পেন নাম্বার 2 টিম। র্যাঙ্কিং এ 1 নাম্বার এবং 2 নাম্বার টিমের খেলা হয়েছে। খেলাটা কেমন হওয়ার কথা ছিল? 2014 সালে জার্মান এবং আর্জেন্টিনার যে ম্যাচটা হয়েছে, আপনারা স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছেন। ঠিক এইরকম একটা খেলা হওয়ার কথা ছিল। কিন্তু খেলাটা হলো কেমন? একদম নাম্বার 1 টিম এবং নাম্বার 80, মানে 80 নম্বর টিমের মতো খেলা হয়েছে। আর্জেন্টিনা একটা শটও করে নাই 90 মিনিটের মধ্যে। মানে তারা গোল করার কোনো প্ল্যানই করে নাই। কেন? কারণ কি? দেখেন এখানে অনেক কারণ আছে। অনেক কারণ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারে। কিন্তু কিন্তু সবচেয়ে যে বড় কারণটা সেটা হচ্ছে যে সেমিফাইনালে অ্যাঞ্জো ফার্নান্দেজ এবং অন্যান্যরা একটা ব্যানার নিয়ে তার হাজির হয় এবং তারা দাবি করে যে ইসলাস মালভিনাস নামে যে দ্বীপ আছে, ফকল্যান্ড দ্বীপ, সেটা আর্জেন্টিনার। ইংল্যান্ডের সাথে ম্যাচে আর্জেন্টিনা জিতেছে, তারপর এই ব্যানার। তারপর থেকেই মূলত আসল খেলাটা শুরু হয়ে গেছে। এখন আমরা আসল খেলা কি হয়েছে সেখানে আপনারা দেখেছেন, পুরো খেলাটাই আপনারা দেখেছেন। আর্জেন্টিনা শটই করে নাই। একদম শেষ দিকে ২ টা অ্যাটেম্পট নিয়েছে গোল করার জন্য। ২ টাই কিন্তু দুর্দান্ত ছিল। কিন্তু পুরো ম্যাচে এই সিনারিও কিছুই নাই। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, আর্জেন্টিনা ম্যাচ শুরুর দিকে, হাফ টাইমের ভিতরে না, শুরুর দিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং সেখানে তিনি বারবার বলছেন সবাইকে শান্ত থাকার জন্য, তোমরা ম্যাচটা খেলো। এখানে একটা প্রশ্ন এসেছে যে মেসির ফ্যামিলি সবগুলা ম্যাচে তারা স্টেডিয়ামে উপস্থিত থাকে, উদযাপন করে, তার ছেলেরা সেলিব্রেশন করে, এগুলা ভাইরাল হয়, কিন্তু ফাইনাল ম্যাচে তাদের ফ্যামিলি ছিল না। এবং সিমিওন জুনিয়র এবং সিমন সিনিয়র, অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ, তাকেও কিন্তু দেখা যেত ফ্যামিলি সহ, তাকেও কিন্তু দেখা যায়নি। অথচ স্পেনের সকল লিজেন্ডরা কিন্তু খেলায় ছিলেন। এখন আসি মূল যে কারণটা, এখানে একটা পলিটিক্স হয়েছে, বিশাল একটা পলিটিক্স। সেই কারণেই আর্জেন্টিনার প্লেয়াররা মেনে নিতে পারছিল না। সেই কারণেই হচ্ছে লিওনেল মেসি বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, যা হবার হয়েছে, শান্ত থাকো, শান্ত থাকো, মাঠে খেলো। তারা সবচেয়ে বড় যে প্রতিবাদটা করেছে, গোল না করার চেষ্টা, অর্থাৎ তারা গোল করবে না। 90 মিনিটের যে সময়, এই সময় আর্জেন্টিনা একটা শট করে নাই গোল করার জন্য। ভাবা যায়? আমি যখন প্রথম 45 মিনিটের যে স্ট্যাটিস্টিক্স দেখেছি, আমি কোনো শট নাই। আমাকে এটা অবাক করেছে। একটাও শট নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ। যারা বুঝার বুঝবেন, যারা বুঝেন নাই বুঝার দরকার নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ব্রাজিলের যারা, তারা আর্জেন্টিনাকে ট্রল করছে। ট্রল করবেই, এতে আমার কোনো দুঃখ নাই। আর্জেন্টিনা হেরে গেছে, আমার একটু দুঃখ লাগছে না। বিলিভ ইট অর নট, আমার কাছে একটু দুঃখ লাগছে না। আমি যখন এই অ্যানালাইসিস গুলো করছি, বিভিন্ন বিষয়গুলো আমি গুগল থেকে দেখছি এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে যখন শুধু বাংলাদেশের মানুষ যে কথা বলছে তা না, সারা পৃথিবীর মানুষজন, ফুটবল বোদ্ধা যারা আছে, ফুটবল নিয়ে যারা আলাপ আলোচনা করে, তারা সবাই এই ম্যাচটাকে অনেক 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 বছর মনে রাখবে এবং এটা নিয়ে অনেক আলোচনা হবে। কেন আর্জেন্টিনা 90 মিনিটে শট করে না? হয়তো কোনো এক সময় হয়তো এগুলা খোলাসা করবে মেসিরা, কিন্তু এখন এটা তারা করবে না। কারণ আপনারা জানেন ওয়ার্ল্ড পলিটিক্স আছে। এখন আমরা যে জিনিসটা জানতে চাই, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আসলে কি? এখানে কি আছে যে এটা নিয়ে এত কাহিনী? এবং স্পেনে এই দ্বীপটা ইসলাস মালভিনাস যে ব্যানারটা দিয়েছিল, এই নামে পরিচিত। যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত এই অঞ্চলের রাজধানী হচ্ছে স্ট্যানলি। ভৌগোলিক অবস্থান, ইতিহাস এবং এর মালিকানা সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা আছে। আর এবং এইখানে প্রায় 740টা ছোট বড় দ্বীপ আছে। এইটার বর্তমান দখলে আছে, দখল নিয়ে রেখেছে ব্রিটিশরা এবং আর্জেন্টিনা তাদের মালিকানা দাবি করে। ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যা খুব একটা বেশি নাই, মাত্র 3500 জন, এবং আর্জেন্টিনা থেকে 480 কিলোমিটার দূরে। এবং এই দ্বীপটা 2টা অঞ্চলে বিভক্ত, ইস্ট
ফকল্যান্ড এবং ওয়েস্ট ফকল্যান্ড, এবং এখানকার সবচেয়ে প্রধান যে আকর্ষণ সেটা হচ্ছে পেঙ্গুইন, সিল এবং সামুদ্রিক পাখির বৈচিত্র্য। এখন মালিকানা বিতর্ক এবং যুদ্ধ, এটা নিয়ে আসলে ঘটনাটা কি কি ঘটেছে? ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্ক রয়েছে। এই যে রাজনৈতিক বিতর্ক, আপনাকে একটা পয়েন্ট বলে দিই। আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট, সে একজন ইহুদি। সে বলেছিল যে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিতে, দেখেন, আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিতে তাহলে টোটাল অ্যামাউন্ট, যা টাকা পাবে, যে ডলার গুলা পাবে, এগুলা ইসরায়েলি শিশুদের জন্য পাঠাবে। সে এটা আগেই বলে রাখছে, কিন্তু সে স্টেডিয়ামে আসে নাই। সে কি জানতো তাইলে যে আর্জেন্টিনা হারতে যাচ্ছে? দেখেন, আর্জেন্টিনার দ্বীপটিকে তাদের অবিচ্ছেদ্য অংশ মনে করে, অন্যদিকে ব্রিটেন এটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে শাসন করে আসছে। 1982 সালে এই দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে উভয় দেশের মধ্যে প্রায় 70 দিনের উপরে যুদ্ধ হয় এবং রক্ত হয়ে যুদ্ধ হয়, এবং সেটাকে ফকল্যান্ডস ওয়ার হিসেবেও পরিচিত জানে। যুদ্ধে জয়ী হয়ে ব্রিটেন পুনরায় দ্বীপটির নিয়ন্ত্রণ ফিরে পায়। বর্তমান পরিস্থিতিটা কি? ফকল্যান্ড যুদ্ধের পর থেকে দ্বীপটি যুক্তরাজ্যের অধীনে থাকলেও আর্জেন্টিনা এখনো এর মালিকানা দাবি করে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে এবং ফুটবলের মতো খেলার মাঠেও এই দ্বীপ নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিতর্ক ছড়াতে দেখা যায়। তবে বর্তমানে দ্বীপটি একটি শান্ত ও দর্শনীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ফকল্যান্ড দ্বীপ, এবং এটাকে কেন এখন তো এটা শান্ত বা দর্শনীয় পর্যটন বলা হচ্ছে, কিন্তু এটাকে আর্জেন্টিনা প্লেয়াররা কেন এটাকে এই ব্যানারটা নিয়ে আসলো, এটা একটা কারণ। এবং আর্জেন্টিনা প্রেসিডেন্ট বলেছিল আর্জেন্টিনা জিতলে যে অ্যামাউন্ট পাবে, প্রাইজ মানি পাবে, সেটা হচ্ছে ইসরায়েলি শিশুদেরকে দেবে। সে কিন্তু আসে নাই। ঠিক আছে, এটা মূল ঘটনাটা যদি বলেন, এটা সেমিফাইনালের পর থেকেই ঘটে চলেছিল, এবং শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচের আগে মেসির যে বার্তা, এবং সেটা কোনোভাবেই হোক যে ক্যামেরাম্যান বা এরা থাকে, এদের ভিডিও ছড়িয়ে পড়েছে। এবং মেসির ফ্যামিলির বিষয়টা আমি গুগল করেছি, তারা আর্জেন্টিনায় ব্যাক করেছে দুদিন পরেই, কিন্তু তারা তারা কেন মানে স্টেডিয়ামে যায় নাই? সিমিউন কেন যায় নাই? আর্জেন্টিনার প্রেসিডেন্ট কেন যায় নাই? নাম্বার 1 টিম এবং নাম্বার 2 টিম খেলা হচ্ছে, তাদের মধ্যে এত ফারাক। বিশেষ করে কোনো আর্জেন্টিনা কোনো শটই করে নাই। বিষয়টা কি আপনাকে অবাক করে না? আমার কাছে অবশ্যই অবাক করে। আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমার কাছে আমার খুব দুঃখ লাগার কথা। বাট এই বিষয়গুলা যখন আমি অ্যানালাইসিস করছি, বা ব্যানার, সেমিফাইনাল, ম্যাচের আগে মেসির বার্তা, এগুলা দেখে আমার আর খুব একটা খারাপ লাগছে না। এর কারণ হচ্ছে আমরা তো আর্জেন্টিনা টিমটাকে জানি, চিনি, এরা কিভাবে খেলে, কিভাবে কামব্যাক করে। আপনারা দেখেছেন ইজিপ্টের সাথে কিভাবে কামব্যাক করেছে, ইংল্যান্ডের সাথে কিভাবে কামব্যাক করেছে। এই এত এইরকম ভাবে, এবং কেপে ভার্দের সাথে কেমন খেলা হয়েছে। এই কেপে ভার্দের সাথে স্পেন 0-0 ড্র করে। আর্জেন্টিনা তাদেরকে 3টা গোল দিয়েছে, যদিও আর্জেন্টিনা 2টা গোল খেয়েছে, কিন্তু খেলাটা অন্যরকম ছিল। তো এই সবকিছু আপনি যদি এক বিবেচনায় রাখেন, এবং ফকল্যান্ড দ্বীপের কথা একদিকে রাখেন, এবং এই ইকুয়েশন গুলা মিলান, তাহলে কিন্তু আর্জেন্টিনা যে খেলাটা খেলেছে, যে প্রতিবাদ করেছে 90 মিনিটে, তারা কোনো শট করে নাই, এটা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং পরবর্তীতে এই যে এখন আলোচনা হচ্ছে, এখন কিন্তু আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার প্লেয়ারদের কেউই হচ্ছে এটা নিয়ে মুখ খুলবে না। হয়তো আমরা যারা সাধারণ যারা ফুটবল প্রেমী আছি, অথবা আমরা ফুটবল খেলা দেখি, আমাদের কাছে প্রথম দিকে হয়তো এটাকে খুব বাজে মানে, আমাদের কাছেও তো অবিশ্বাস্য লাগছে। আর্জেন্টিনা পুরো টুর্নামেন্ট জুড়ে যে ধরনের খেলা খেলেছে, ফাইনালে এসে এইভাবে এরকম খেলবে? আপনি সেমিফাইনালের কথাই দেখেন না, ইংল্যান্ডের সাথে কি খেলাটা খেলেছে। তো শুরু থেকে একটা ধাক্কাধাক্কি ছিল, এটা আপনারা বুঝতেই পারছেন, হয়তো আমরা প্রথমে বুঝিনি। বাট তারা ম্যাচ শেষে যে ফকল্যান্ড দ্বীপের যে ব্যানার দেখিয়েছে, ইসলাস মালভিনাস, এই ব্যানারটা, এটা কিন্তু পরিকল্পিত ছিল, এবং আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে একটা ক্ল্যাশ করতে চেয়েছিল, এবং শেষ পর্যন্ত ভাগ্যক্রমে জিতেও যায়। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালের আগেই হচ্ছে তারা একটা প্রেশার খেয়েছে। হয়তো এমন হতে পারে যে তাদেরকে জিম্মি না, তাদেরকে হয়তো এমন কিছু প্রেশার দেওয়া হয়েছে, বা রাজনৈতিক প্রেশার দেওয়া হয়েছে। আপনাদেরকে তো এটা সরাসরি বলবে না, হয়তো বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। এখন 11 জন প্লেয়ার বা একটা টিম শুধু ফুটবল খেলার জন্য আর্জেন্টিনার টোটাল দেশের উপর নিষেধাজ্ঞা যদি পরবর্তীতে ধীরে ধীরে আসে, সেগুলা তো
ফুটবল প্লেয়ার যারা আছে তারা শুধু একটা ট্রফির জন্য এরকম হতে পারে না, তারা হেরে গেছে। কিন্তু এটাও দেখেন যে তারা কিন্তু শর্ট করে নাই, কিন্তু তারা গোল যাতে না খায় সেই ডিফেন্স কিন্তু তারা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে ডিফেন্সটা রাখতে পারে নাই। এটাই স্বাভাবিক। এখন আপনি এখানে কি রেফারিকে দোষ দিবেন? আমি রেফারির কথা বলবো, দেখেন আর্জেন্টিনা এবং স্পেনের ফাউলের সংখ্যাটা কেমন, এবং তার আর্জেন্টিনা কয়টা হলুদ কার্ড খাইছে অথবা স্পেন কয়টা হলুদ কার্ড খাইছে, এই বিষয়গুলো আপনি দেখেন, একদম অ্যাব নর্মাল মনে হবে, একদম অ্যাব নর্মাল, আমার কাছে অ্যাব নর্মাল মনে হচ্ছে। এখন অন্য আরো অনেকে যারা আছে, আপনি একদম নিউট্রাল থেকে এগুলো চিন্তা করেন। তো আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা চমৎকার কাজটাই করেছে। আর্জেন্টিনা কেন, স্পেনের প্লেয়ারদের সাথে তো আর্জেন্টিনার প্লেয়ারদের আরো মানে মজাদার সম্পর্ক হওয়ার কথা, কিন্তু তারা মাঠের ম্যাচ শেষে যে মারামারি পর্যায়ে চলে গেল, এটা কেন গেল? কারণ দেখেন, একটা মানুষ যখন আগে থেকেই মাথাটা তার একটু টেম্পার বেশি থাকবে, হাই হয়ে থাকবে, তখন একটা খোঁচাই কিন্তু অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে। সেম একই ঘটনাটা ঘটিয়েছে পারেদেস গাবির সাথে। তো গাবি একটা খোঁচা দিয়েছে, খোঁচা হতেই পারে। এখন তারপর যেহেতু ম্যাচ আগেই হেরে গেছে, আগেই হচ্ছে তাদের সাথে কিছু একটা ঘটেছে, সেই ঘটার কারণেই হচ্ছে এটা গাবির উপর দিয়ে গেছে, আমার কাছে মনে হয় এটাই। তো আপনারা যারা আর্জেন্টিনা সমর্থক আছেন, আমি মনে করি যে আপনাদের দুঃখ পাওয়ার বা কষ্ট পাওয়ার এখানে কোনো কিছুই নাই। আমি হলপ করে বলে দিতে পারি, এই আর্জেন্টিনা টিম এই স্পেন টিমের সাথে যদি আবার খেলে, মিনিমাম 2-0 আর্জেন্টিনা জিতবে, মিনিমাম। এটা আমি লিখে দিতে পারি। কিন্তু কেন? আপনারা দেখেছেন পুরো ভিডিওতে কি বলেছি আমি। ধন্যবাদ।